অর্থাৎ 1 কোটি পরমাণুকে যদি আমরা পাশাপাশি এভাবে রাখি তাহলে আমাদের স্কেল, আপনার হাতের নিকটে যে স্কেলটি রয়েছে সেই স্কেলটির যে ক্ষুদ্রতম ভাগ সেটা সমান হবে। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ, পজিটিভ নেগেটিভে কাটাকাটি যাবে, সমান সমান হলেই তো এটা সম্ভব, তা না হলে তো এটা সম্ভব না। সবচেয়ে আনকমন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। প্রত্যেকের আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা রয়েছে। পারমাণবিক সংখ্যা দিয়ে প্রশ্ন আসে খুব কম, যে কোনটির পারমাণবিক সংখ্যা কত। যেমন আর্সেনিকের হচ্ছে 33, ইউরেনিয়ামের হচ্ছে 92, কার্বনের হচ্ছে 6। এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা জেনে রাখতে পারি সেফ জোনে থাকার জন্য। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি ইরফান আহমেদ, কাজ করছি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং একই সাথে বিদ্যাবাড়িতে সাধারণ বিজ্ঞান এবং আইসিটি বিষয়ে ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে পদার্থের গঠন। এটা থেকে প্রায় বিভিন্ন পরীক্ষাতে একাধিক প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে। অন্তত দেখা যায় যে খুব কম সংখ্যক পরীক্ষা রয়েছে বিসিএস, ব্যাংক অথবা হচ্ছে এনটিআরসিএ প্রাইমারি, তারপর হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন চলে আসে। অত্যন্ত সহজ একটি টপিক এবং আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারি সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি পদার্থের গঠন। পদার্থের গঠন সম্পর্কে সর্বপ্রথম যে কথাটি এসেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস, দার্শনিক, উনি একটি কথা বলেন যে একটা বস্তুকে আমরা ক্ষুদ্রতম অংশে মানে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে, মানে এই বস্তুটাকে আমরা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে আসবে যার পরে এটাকে আর ভাঙা যাবে না। এটাকে উনি নামকরণ করেন হচ্ছেন অ্যাটমস। অর্থাৎ এ মানে হচ্ছে না আর টমস মানে হচ্ছে ভাগ করা, মানে আর ভাগ করা যায় না, যেটাকে আর ভাগ করা যায় না এটার নাম দেন উনি হচ্ছেন অ্যাটম, অ্যাটমস, অ্যাটমস থেকে অ্যাটম, যেটার অর্থ হচ্ছে পরমাণু। তাহলে যদি প্রশ্নটা আসে এইরকম যে পরমাণু শব্দটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে, তার উত্তর হচ্ছে কি ডেমোক্রিটাস। এখন পরমাণুটি কতটা ছোট এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে এই স্কেলটা নিয়ে আসলাম। অর্থাৎ 1 কোটি পরমাণুকে যদি আমরা পাশাপাশি এভাবে রাখি তাহলে আমাদের স্কেল, আপনার হাতের নিকটে যে স্কেলটি রয়েছে সেই স্কেলটির যে ক্ষুদ্রতম ভাগ সেটা সমান হবে। অর্থাৎ এই ক্ষুদ্রতম ভাগকে যদি আপনারা 1 কোটি ভাগে ভাগ করেন তাহলে আপনি একটি পরমাণুর সন্ধান পাবেন। এটা কি খালি চোখে তাহলে দেখা যাবে? কখনোই না, তাই না? এত ছোট এটা খালি চোখে কখনোই দেখা সম্ভব না। যাই হোক, ডেমোক্রিটাসের যে মতবাদটি ছিল যে পরমাণুকে আর ভাগ করা যায় না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন না, পরমাণুকেও আরো ভাগ করা যায়। ভাগ করলে আমরা 3 ধরনের মৌলিক কণিকা পেয়ে থাকি, যাদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন ইলেকট্রন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হয়, তারপরে হচ্ছে যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হয়, ইলেকট্রন হয় হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হয় হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রন হয় হচ্ছে চার্জ নিরপেক্ষ। ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছেন থমসন, প্রোটন আবিষ্কার করেন হচ্ছেন রাদারফোর্ড, ইলেকট্রন হচ্ছেন থমসন, আর ফাইনালি নিউট্রন আবিষ্কার করেন হচ্ছেন চ্যাডউইক। তাহলে একটা বিষয় হচ্ছে যে এই আবিষ্কারকের নাম খুব একটা পরীক্ষাতে আসে না, তবে এদের নাম খুব একটা পরীক্ষাতে আসে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তাহলে এবার আমরা যদি দেখি যে একটু চিত্রের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, আমরা কিভাবে মনে রাখতে পারি সেই ট্রিক্সটা একটু বলে দেই। মনে রাখতে পারি হচ্ছে PEN, পেন মানে কলম, এবং এর মধ্যে P আর N এরা বসবাস করে হচ্ছে একটা ঘরে, যে ঘরটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস কোথায় থাকে? পরমাণুর একেবারে সেন্টারে। এই পজিটিভ আর শূন্য চার্জযুক্ত দুইজন ব্যক্তি একত্রে থাকে হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। এটা পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে যে নিউক্লিয়াসে কারা কারা থাকে, নিউক্লিয়াসে কারা কারা থাকে। এবং নিউক্লিয়াসে যারা যারা থাকে অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন, এদের সমষ্টি বা যোগফলকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা। এদের যোগফলকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা দুইজন তো থাকে একটা ঘরের ভিতরে, যে ঘরটার নাম আমরা বললাম নিউক্লিয়াস। ঘরটাকে একটু চিনে নেই, এইটা হচ্ছে সেই যে পরমাণুর কেন্দ্রে। এই ঘরের ভিতরে এই যে দেখেন আপনারা, লালটা হচ্ছে প্রোটন, এইটা, আর নীলটা হচ্ছে নিউট্রন। এখানে মাত্র 4 জন আছে, অর্থাৎ হিলিয়াম নামক যে বাড়িটা রয়েছে
সেই বাড়ির এই যে ঘর কক্ষপথটা রয়েছে, ভিতরের যে সেন্টারের ঘরটা রয়েছে, এই হিলিয়ামের বাড়ির ঘরের সেন্টারের ঘরে 4 জন বসবাস করে। এর মধ্যে 2 জন হচ্ছে প্রোটন আর 2 জন হচ্ছে নিউট্রন। 2 জন হচ্ছে প্রোটন আর 2 জন হচ্ছে নিউট্রন বসবাস করে। এদের একত্রে কি বলা হবে? ভর সংখ্যা বলা হবে। তাহলে হিলিয়ামের ভর সংখ্যা কত? আমরা যদি দেখি 1 2 3 4, 2টা প্রোটন আর 2টা নিউট্রন, অর্থাৎ 2টা প্রোটন প্লাস 2টা নিউট্রন ইকুয়ালস টু হচ্ছে 4। এটাই হচ্ছে এই হিলিয়ামের ভর সংখ্যা। ঠিক আছে, হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে, আমরা জানি 118টা মৌল আবিষ্কার হয়েছে, এর মধ্যে হিলিয়াম হচ্ছে একজন, এর মধ্যে হিলিয়াম একজন আছেন। তার বিশাল একটা বাড়ি, এই বাড়ির সেন্টারে যে ঘরটা রয়েছে নিউক্লিয়াস নামক ঘরে 4 জন বসবাস করে, যার মধ্যে 2 জন হচ্ছে প্রোটন, 2 জন হচ্ছে নিউট্রন। এই ভর সংখ্যাকে তাহলে আমরা কি করে, হিলিয়াম যে প্রতীকটা রয়েছে, প্রত্যেকটা পরমাণু 118টা আবিষ্কৃত প্রত্যেকটা পরমাণু আলাদা আলাদা প্রতীক রয়েছে, এবং এই ভর সংখ্যাটাকে কি করা হয়? প্রতীকের উপরে লেখা হয়ে থাকে, প্রতীকের উপরে লেখা হয়। তাহলে এবার আসি হচ্ছে আমরা নিচে কাকে লেখা হবে। উপরে তো বুঝলাম আমরা 4 লেখা হচ্ছে, তাহলে এটা হচ্ছে হিলিয়াম লিখলাম আমি, উপরে 4 লিখলাম। এই যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন, যে কয়টা প্রোটন থাকে এটাকে বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পথে প্রোটন সংখ্যা, পথে পারমাণবিক সংখ্যা। লেখা হবে কোথায়? পথে পাদদেশে, অর্থাৎ নিচে লেখা হবে। এটা আমরা যেন খুব সহজেই মনে রাখতে পারি, নিচে এটা লেখা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 2, প্রোটন আর নিউট্রন সংখ্যা হচ্ছে 4। উপরেরটা থেকে আমরা যদি নিচেরটা বিয়োগ করি, অর্থাৎ p + n = 4, p = 2। এখন জাস্ট দুইটাকে বিয়োগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো এটাই হচ্ছে আমার কি? নিউট্রন সংখ্যা। এটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। তাহলে আমাদেরকে যদি কোনো একটা পরমাণু এরকম দিয়ে বলে যে এটা নিউট্রন সংখ্যা কত, আমরা কি করব? উপরেরটা থেকে নিচেরটা আমরা বিয়োগ করে দেব। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা যদি করি, অক্সিজেন এখানে আছে 16, এখানে আছে 8। যদি বলে এখানে নিউট্রন সংখ্যা কত, উপরেরটা থেকে আমরা নিচেরটা বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে যাবো আমাদের নিউট্রন সংখ্যা। আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এটা হচ্ছে বিষয়। এবার আসি যে আমরা তো প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানলাম, এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সম্পর্কে আমরা জানবো PeN, এইদিকে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিই, বাস আমাদের মনে রাখা খুব সহজ হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা যে কয়টি থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এবং দুইজনের চার্জের পরিমাণও সমান। ব্যাপারটা কিরকম? ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে কক্ষপথে। কক্ষপথে ইলেকট্রন থাকে, অর্থাৎ এই ঘরের বাহিরে এই যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারি দিয়ে ঘুরঘুর করে বেড়ায় ইলেকট্রন। যে কয়টা প্রোটন থাকে ঠিক সে কয়টা ইলেকট্রন পাওয়া যায়। অর্থাৎ হিলিয়ামের ঘরের ভিতরে যেহেতু 2টা প্রোটন রয়েছে, তাহলে বাহিরে 2টা ইলেকট্রন ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। এটা হচ্ছে খুব সহজে মনে রাখার উপায়। অর্থাৎ যে কয়টা প্রোটন থাকবে স্বাভাবিক অবস্থায় সে কয়টা, আবারও বলতেছি স্বাভাবিক অবস্থায় সে কয়টা ইলেকট্রন থাকবে। কারণ একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় হচ্ছে চার্জ নিরপেক্ষ। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ, পজিটিভ নেগেটিভে কাটাকাটি যাবে। সমান সমান হলেই তো এটা সম্ভব, তা না হলে তো এটা সম্ভব না। তাই যে কয়টা প্রোটন থাকবে সে কয়টা হচ্ছে এখানে ইলেকট্রন থাকে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝে গেলাম যে এই জায়গা থেকে জাস্ট এইটা একটু টপিকটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলেই দেখা যায় যে এই জায়গা থেকে আমরা 1টা বা 2টা মার্কস খুব সহজেই পেয়ে যাই। এবার তাহলে আমরা এখানে আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এই জায়গাতে যদি আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে আমার কয়টা বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই টোটাল যে যোগফল এটাকে বলা হয় ভর সংখ্যা। এই যে লেখা আছে হচ্ছে 12, এখানে হচ্ছে 12। আর যে কয়টা প্রোটন সংখ্যা, লাল বলগুলো হচ্ছে প্রোটন, 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা, এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে কার্বন, যার 6টা প্রোটন থাকে তাকে বলা হয় হচ্ছে কার্বন। অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক সংখ্যা অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। একটু আগে যে লিখলাম হিলিয়ামের 2, তারপর আমাদের রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে 1, ঠিক আছে, হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের 2। যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা লিখলাম 8, মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। অর্থাৎ 118টা মৌলের মধ্যে সবচেয়ে আনকমন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। প্রত্যেকের আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা রয়েছে। এমন কখনোই হবে না যে 118টার মধ্যে
দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা মিলে যায়, পারমাণবিক সংখ্যা মিলে না, 118টার প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। পারমাণবিক সংখ্যা মিলে গেলে আমরা তাকে ওইটারই আইসোটোপ বলি, সেটা হচ্ছে আমরা আর একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে একই কথা বললাম যে এখানে যেহেতু 6টা প্রোটন, তাহলে 6টা ইলেকট্রন ঘুরে করে বেড়ায়, এটা হচ্ছে এটা, এদিকে আছে হচ্ছে 4টা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই 6টা ইলেকট্রন কেন এই জায়গাতেই দিলাম না, এইদিকে কেন 4টা ইলেকট্রন হবে? কারণ এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। প্রথম যে কক্ষপথটা থাকে, এই কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে কয়টা পারবে, যদি আরো কোনো কক্ষপথ থাকতো সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারতো। এটা নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে 2n²। এটা হচ্ছে n এর মান 1, এটা হচ্ছে n এর মান 2, এটা হচ্ছে n এর মান 3, আরেকটা থাকলে n এর মান 4 হবে। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1² = 2। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 2² হচ্ছে 2 × 4 8। তৃতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে? 2 × 3² = 2 × 9 হচ্ছে 18। এইভাবে করে আমরা সহজেই হিসাব করে বের করে ফেলতে পারবো। এবার আমরা আসি, সেটা হচ্ছে যে এটা নিউট্রন সংখ্যা কত হবে, এটা একটা কোয়েশ্চেন। নিউট্রন সংখ্যা কত হবে? এই যে আমরা যদি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি, তাহলে হচ্ছে নিউট্রন সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পারমাণবিক সংখ্যা দিয়ে প্রশ্ন আসে খুব কম, যে কোনটির পারমাণবিক সংখ্যা কত। যেমন আর্সেনিকের হচ্ছে 33, ইউরেনিয়ামের হচ্ছে 92, কার্বনের হচ্ছে 6। এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা জেনে রাখতে পারি সেফ জোনে থাকার জন্য। এবার আমরা যদি একটু দেখি যে এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে, আপনারা বের করবেন। ক্লাসে আমরা এরকম প্রচুর প্র্যাকটিস করি যাতে করে আমাদের এই টপিকে আর কোনো সমস্যাই না থাকে, এর জন্য অনেক বেশি আমরা প্র্যাকটিস করে থাকি। এবার হচ্ছে যে হিলিয়াম পরমাণুর গঠন আমরা দেখলাম একটু আগে। একটা পরমাণুতে পারমাণবিক সংখ্যা যে কয়টা হবে তাকে ওই জায়গাটাতে স্থান দেওয়া হয়। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাতে 2 নম্বরে তাকে স্থান দেওয়া হয়েছে। একইভাবে আমরা দেখতে পেলাম কি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এই কারণে যে 6 আমরা কার্বনকে খুঁজে পাই। অক্সিজেনের 8 আমরা 8-এ খুঁজে পাই। আর্সেনিকের 33, সেজন্য আমরা 33 নম্বরে আর্সেনিককে খুঁজে পাই। এবং ইউরেনিয়ামের আমরা জানি কত, 92। তাহলে আমরা যদি খুঁজি ইউরেনিয়ামকে কোথায় পাবো? 92 পাবো। 89, 90, 91, 92, এই যে হচ্ছে আমাদের ইউরেনিয়াম। এটাকে বলা হয় হচ্ছে পর্যায় সারণী, যেখানে 118টা মৌলকে সুন্দরভাবে বিন্যস্ত করা হয়ে থাকে। তো আমরা যখন পর্যায় সারণী ক্লাসে পড়ি তখন হচ্ছে ঠিক এই পর্যায় সারণী হাতে নিয়ে আমরা প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আমরা আলাদা আলাদা করে বিস্তারিত পড়ে থাকি। এবার আমরা আসি সেটা যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। বললাম যে এরকম প্রশ্ন আসে, তবে খুব কম। তাহলে এটা হচ্ছে যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। একটা পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? ওই যে বলছিলাম পেন, আপনারা মনে করে দেখেন পেন, PN পেন। এই পেনের মধ্যে বলছিলাম কি এই দুজন থাকে কোথায়? নিউক্লিয়াসে থাকে, তাই না? তাহলে উত্তরটা কি হবে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন, প্রোটন আর নিউট্রন। তারপরে যদি আমরা আসি পরমাণু নিউক্লিয়াসে থাকে না কে কে, একই কথা প্রযোজ্য, PEN পেন, তাই না? এই দুইটার মধ্যে এরা থাকে নিউক্লিয়াসে আর ও ব্যক্তিটা নিউক্লিয়াসে থাকে না। তাহলে কি বলা হবে? যে এখানে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসে থাকে না। তারপর আমরা আসি পরমাণু অ্যাটম চার্জ নিরপেক্ষ হয় কেন। কি বলেছিলাম যদি আপনারা মনে করতে পারেন, যে PEN পেন একই সূত্র, এই জায়গায় একটা ইকুয়াল সাইন দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এই দুইটা সংখ্যা সমান হইতে হবে। এবং আমরা কিন্তু চিত্রের মাধ্যমেও ব্যাপারটা দেখতে পাই। কিভাবে? হিলিয়ামের ক্ষেত্রে 2 2, কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন ছিল, বাহিরে 6টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা রাসায়নিক বিক্রিয়া একটু আগে বললাম, যে ক্ষুদ্রতম কণা যেটা আমাদের ডেমোক্রিটাস নামকরণ করেছিলেন, সেটাকে বলা হয় হচ্ছে পরমাণু। নিচের কোন বাক্যটি সত্য নয়? কোন বাক্যটি সত্য নয়? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, এটা সত্য বাক্য। প্রোটন ধনাত্মক চার্জ আধানযুক্ত, এটাও সত্য। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, এটাও সত্য। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। দেখেন সেই একই গল্পটা আবারও চলে আসছে, PEN পেন, নিউক্লিয়াসের ভিতরে এরা থাকে, এটা থাকে না। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এত মৌলের নিউট্রন সংখ্যা কত? এই মৌলের নিউট্রন সংখ্যা কত? আমরা কিন্তু খুব সহজেই একটা ট্রিক্স শিখেছিলাম, কি জাস্ট হচ্ছে আমরা বিয়োগফল করে ফেলবো। এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে কি আমার নিউট্রন সংখ্যা। জাস্ট উপরেরটা থেকে আমরা যদি
নিচেরটা বিয়োগ করে দেই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে 18। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই টপিক থেকে আরো এরকম অনেক প্রশ্ন আসে, আমরা যার মধ্যে অল্প কয়েকটি আপনাদের সামনে একেবারে হচ্ছে রিসেন্ট কয়েকটি পরীক্ষা একেবারে সামনে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে বিদ্যাবাড়িতে এরকম ভাবে আমরা ট্রিক্স এবং হচ্ছে যে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিভাবে আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো, কিভাবে একটা টপিককে মনে রাখতে পারবো, সেই বিষয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করি এবং ক্লাসে এগুলো দেখিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা যদি ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা আপনারা যদি সঠিক প্রস্তুতির গাইডলাইন পেতে চান তাহলে বিদ্যাবাড়ির সাথে আপনারা সংযুক্ত হতে পারেন। আর তার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 09644333300, অথবা বিদ্যাবাড়ির যে কোনো কোর্স সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ভিজিট করতে পারেন www.bidyabari.com, অথবা আপ টু ডেট কোনো তথ্য বিদ্যাবাড়ি সম্পর্কে জানতে চাইলে ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। আর যদি বিদ্যাবাড়ির অনলাইন ফ্রি ক্লাসগুলো আপনারা দেখে উপকৃত হতে চান তাহলে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতেছি, আশা করি ক্লাস আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।